এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ট্রাম্পের মাথার দাম $10 কোটি। খামেনির জানাজার মাঠেই ইরানের পরোয়ানা জারি। ট্রাম্পকে খতম করা ফরজ হয়ে গেছে ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। এদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। কিসের বার্তা দিল ইরান? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে মুহূর্তের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তেহরানে। দেশজুড়ে শোকের আবহের মাঝে দুটি জ্বালানিবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। চলমান স্থিতিশীলতা এবং শোকাবহ পরিস্থিতির মাঝেই নতুন করে হামলার ঘটনা উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার মধ্যরাতে চালানো এই হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি ইসলামাবাদের। ভারতের বিরুদ্ধে যুদ্ধের বার্তা পাকিস্তানের। নতুন সংঘাতের আশঙ্কা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সিন্ধু পানি বন্টন চুক্তিকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। পানি প্রবাহ বন্ধে যে কোনো পদক্ষেপকে যুদ্ধের সমতুল্য হিসেবে দেখছে ইসলামাবাদ। অন্যদিকে দিল্লি বলছে, সন্ত্রাসবাদ বন্ধ না হলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুই দেশের এই নতুন উত্তেজনা কি বড় সংঘাতের রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধান হবে? সিন্ধু পানি বন্টন চুক্তিকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। গত বছর কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের পর ভারত 1960 সালের এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করলে সংকটের সূত্রপাত হয়। এর জবাবে পাকিস্তানের বেসামরিক সরকারের পাশাপাশি সামরিক বাহিনীও তাদের ন্যায্য অংশ আদায়ে সম্ভাব্য সব পদক্ষেপে জোরালো অঙ্গীকার করেছে। এদিকে ক্ষমতা ছাড়ার ঘোষণা হামাসের। গাজার শাসন ছাড়ছে হামাস, বিলুপ্ত হচ্ছে প্রশাসনিক কমিটি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বড় সিদ্ধান্ত নিল হামাস। টানা 20 বছর পর এবার গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। উপত্যকায় তাদের কমিটি বিলুপ্তির কথাও জানিয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছে যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষ। তবে এই সিদ্ধান্তকে হামাসের স্ট্যান্ডবাজি বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উপত্যকা পুনর্গঠন নয় হুমকি তেল আবিবের। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার গাজার শাসনভার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত, জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। এদিকে ট্রাম্পকে সময়ের ফাঁদে ফেলল ইরান। খামেনির জানাজা থেকেই বদলে গেল মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা ভেবেছিল যুদ্ধ শেষ, ইরান বলছে আসল খেলা এখনই শুরু। একটি জানাজা শুধু একজন নেতার শেষ বিদায় নয়, হাজারো মানুষের ঢল, বিশ্বকে দেখানো এক রাজনৈতিক বার্তা। আর সেই বার্তায় কি আমেরিকা আর ইসরায়েলের সব হিসাব ওলটপালট করে দিল। যে যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করা, সেই যুদ্ধের পরই কি উল্টো আরো শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে গেল তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে হামলার পর অনেকেই ভেবেছিলেন তেহরান বড় ধরনের চাপে পড়বে, কিন্তু যুদ্ধবিরতির পর দৃশ্যপট বলছে অন্য গল্প। তেহরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মানুষের ঢল শুধু শোক নয়, বরং রাষ্ট্রের শক্তি প্রদর্শনের বার্তা। আর বার্তাটা স্পষ্ট, আমরা টিকে আছি, ভাঙিনি। এখান থেকেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক লড়াই। এবার আর শুধু পারমাণবিক কর্মসূচি নয়, বড় ইস্যু হয়ে উঠছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এদিকে খামেনির শোকযাত্রায় দেখা গেল নিহত প্রেসিডেন্ট। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মৃত্যুর শোক গুঞ্জন উড়িয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায় শোকযাত্রায় জনসম্মুখে হাজির হয়েছেন। সোমবার 6 জুলাই রাজধানী তেহরানের রাস্তায় কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরে লাখো শোকাহত মানুষের সঙ্গে তাকে হাঁটতে দেখা যায়। এদিকে নতুন টার্গেট লিস্ট তৈরি করলো ইরান। কারা আছে টার্গেটে? যুদ্ধবিরতির সুযোগে ভয়ঙ্কর চাল ইরানের, বাড়ালো সামরিক শক্তি। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন।
আর যুদ্ধবিরতির সুযোগে এক ভয়ঙ্কর চাল চালল ইরান। যুদ্ধবিরতির মাঝেই নিজেদের সামরিক প্রস্তুতিও আরো জোরদার করার কথা জানালো দেশটির সেনাবাহিনী। শত্রুপক্ষকে এবার আর কোনো সুযোগই দিবে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি নিজেদের সামরিক সক্ষমতাকে এমন উচ্চতায় নিয়ে যাবে ইরান, যেখানে দেশটির বিরুদ্ধে সামান্য হুঙ্কার তোলার সাহসও করবে না কোনো দেশ? নিয়ে কোনো বিতর্ক নেই। সারা বিশ্ব দেখেছে যে লক্ষ কোটি মানুষ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের নানা অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল। এই উপস্থিতি ইরানের সামগ্রিকভাবে শক্তি বাড়িয়েছে, তবে হতাশাও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এইরকম বিশাল আয়োজনে মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র, বড় ছেলে, তিনি উপস্থিত ছিলেন না। এতে অনেকে হতাশ হয়েছে। চারদিকে লাল আর লাল, যেদিকে দুচোখ যায় শুধু লাল পতাকা। সোমবার শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছিলেন কোটি কোটি মানুষ। কিন্তু ভিড়ের মধ্যেও সবচেয়ে বেশি নজর কেড়েছে হাজার হাজার লাল পতাকা। শুধু ইরান নয়, গোটা বিশ্বের নজর ছিল এই পতাকাগুলোর দিকে। সাধারণত কোনো রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে কালো বা জাতীয় পতাকা বেশি দেখা যায়, কিন্তু ইরানে লাল পতাকার এমন ব্যাপক উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন এই লাল পতাকা? প্রশ্ন উঠেছে, এই লাল পতাকা কি শুধুই শোকের প্রতীক, নাকি এর মাধ্যমে দেশটি বিশ্বকে বিশেষ কোনো রাজনৈতিক ও সামরিক বার্তা দিতে চাইছে? বাস্তব ইরানের রাজনৈতিক সংস্কৃতি, শিয়া ধর্মীয় ইতিহাস এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে লাল পতাকার অর্থ অনেক গভীর। তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের বড়দেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোশানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজা ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। জানাজার মাটি যেন নিমিষেই পরিণত হয়েছে এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে। লাখো মানুষের হাতে হাতে ঘুরছে ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের কষাই হিসেবে খ্যাত নেতানিয়াহুর ছবি, যেগুলোকে তারা দেখছে সরাসরি টার্গেট হিসেবে। আর সেই জনসমুদ্রের মাঝখানে ঝুলছে এক বিশালাকার ব্যানার, যেখানে ট্রাম্পের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা, ওয়ান্টেড, পুরস্কার $10 কোটি। ক্ষুব্ধ ইরানিরা ট্রাম্পের সেই ছবির ওপর থুতু ছিটিয়ে লাথি মেরে তাদের বুকের ভেতরের জমানো ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি সেই ভয়াবহ যৌথ হামলায় খামেনি শুধু একা যাননি, তার পুরো পরিবারই শেষ হয়ে গেছে। এমনকি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন মুস্তফা খামেনি। সেই দগদগে ক্ষত এখন ইরানিদের পাগল করে তুলেছে। এদিকে এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য যেন আকাশ ছোঁয়া। জানাজার ঠিক আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চরম ধৃষ্টতা দেখিয়ে উপহাসের ছলে বললেন, ওদের এই কান্না সব নকল, খামেনিকে ইরানের কেউ ভালোবাসে না। এখানেই থামেননি ট্রাম্প, ইরানি নেতাদের বিদ্রুপ করে তিনি আরো বলেন, ওরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, তো চাইলে এক আঘাতেই সবকটাকে শেষ করে দিতে পারি। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য জ্বলন্ত আগুনে একেবারে পেট্রোল ঢেলে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় সমস্ত নীল নকশা এখন খামেনির কফিনের পাশে ধুলোয় মিশে গেছে। আমেরিকা বনাম ইরানের এই সংঘাত এখন আর কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ব্যক্তিগত প্রতিহিংসার রুদ্ধশ্বাস অধ্যায়ে। তেহরানের এই অস্ত্রসিক্ত রাজপথ থেকে ধেয়ে আসা প্রতিশোধের যে প্রলয়ঙ্কারী ঝড় আমেরিকার দিকে এগোচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন সেই ঝড় সামলাতে? মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার মধ্যরাতে চালানো এই হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী IRGCর আকস্মিক এই হামলায় জাহাজ দুটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাজ্যের সামাজিক বাণিজ্য কার্যক্রম সংস্থা UKMTO মঙ্গলবার ভোরে জানিয়েছে, ওমানের লিমা থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় একটি ট্যাঙ্কারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। প্রজেক্টাইলের তীব্র আঘাতে জাহাজটিতে তাৎক্ষণিক আগুন ধরে যায়। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই ঘটনায় কোনো ক্রু হতাহত হননি এবং বড় ধরনের কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে, আক্রমণের শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে একটি হলো কাতার ভিত্তিক প্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন ও পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাঙ্কার আল রেকায়াত। প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রজেক্টাইলটি জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের ঠিক উপরের অংশে আঘাত হেনেছে। হামলার ফলে ইঞ্জিন রুমে তীব্র আগুন লেগে যায় এবং চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওমান উপসাগরে হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থানকালে জাহাজটি এই ভয়াবহ হামলার শিকার হয়। বর্তমানে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব না হলেও জাহাজের সব নাবিক ও ক্রু নিরাপদে জাহাজের ডান পাশে একত্রিত হতে পেরেছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল একটি অডিও রেকর্ডিং এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে কঠোরভাবে সতর্ক করেছিল। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছিল, তাদের নির্দেশনা অমান্য করলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে প্রস্তুত রয়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুটে এই হামলার পর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি এবং হামলার বিষয়ে জানতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। সিন্ধু পানি বন্টন চুক্তিকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। গত বছর কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারত ১৯৬০ সালের এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করলে সংকটের সূত্রপাত হয়। এর জবাবে পাকিস্তানের বেসামরিক সরকারের পাশাপাশি সামরিক বাহিনীও তাদের ন্যায্য অংশ আদায়ে সম্ভাব্য সব পদক্ষেপের জোরালো অঙ্গীকার করেছে। ইসলামাবাদের ডিফেন্স ফোর্সেস চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্স পানির অধিকার রক্ষায় সেনাবাহিনীর সম্পূর্ণ প্রতিশ্রুতির কথা জানানো হয়। বৈঠকে গত বছরের ২৪ এপ্রিল গৃহীত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি এনএসসি এর বিশেষ নির্দেশনার আলোকে কৌশলগত প্রস্তুতির পর্যালোচনা করা হয়। এনএসসি তাদের নীতিমালায় ভারতের পক্ষ থেকে পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যেকোনো চেষ্টাকে সরাসরি যুদ্ধের শামিল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আফগান তালিবান নিয়ন্ত্রিত ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলার বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে অপারেশন গাজাবলিল হক এর অধীনে গোয়েন্দা ভিত্তিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। বৈঠকে কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ফিল্ড মার্শাল আসিম মুনির প্রথাগত ও হাইব্রিড হুমকি মোকাবিলায় কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। অন্যদিকে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক ভিডিও বার্তা ও জনসভায় ভারতের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের দায়ে অভিযুক্ত করে প্রয়োজনে সব ফ্রন্টে যুদ্ধ করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের এই হুঁশিয়ারির জবাবে নতুন দিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদী ইসলামাবাদের ক্রমাগত মদত যোগানোর কারণেই চুক্তিটি স্থগিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এক বিবৃতিতে বলেন, পাকিস্তানকে অবশ্যই স্থায়ীভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের পথ পরিহার করতে হবে। বৈরী বাস্তবতাকে উপেক্ষা করে কোনো দ্বিপাক্ষিক চুক্তি এককভাবে চলতে পারে না। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পূর্বের ৩টি নদী রাভি, সুতলেজ, ভিয়াস ভারতের এবং পশ্চিমের 3টি নদী সিন্ধু, ঝিলাম, চেনাব পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। এর আওতায় উজান দেশে থাকা ভারত বর্ষা মৌসুমে বন্যার আগাম সতর্কবার্তা জানাতো, যা এখন স্থগিত। পাকিস্তানের কৃষি ব্যবস্থা ৮০ থেকে ৯০% সিন্ধু নদের উপর নির্ভরশীল হলেও দেশটির পানি ধারণ ক্ষমতা মাত্র ১ মাসের। প্রধান জলাধার তারবেলা ও মাংলা প্রায় মৃত স্তরে পৌঁছানোয় ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের জন্য বড় কৌশলগত চাপ তৈরি করেছে। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এবার গাজার শাসনভার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। নিয়েছে পদত্যাগের সিদ্ধান্ত, জানিয়েছে অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় তারা। হামাসের এই ঘোষণার পর আশার আলো দেখছে গাজাবাসী। প্রত্যাশা, এবার হয়তো সংস্কার ও পুনর্গঠন হবে উপত্যকায়, ফিরবে তাদের ভাগ্য। যদিও হামাসের ঘোষণাকে ধোঁকা বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। দাবি, শাসন ক্ষমতা ছাড়ার মধ্যে দিয়ে হামাস নতুন কোনো চালাকি করছে। গোষ্ঠীটির পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্বাসন হবে না বলে হুমকিও দিয়েছে তেল আবিব। অঙ্গীকার নয়, হামাসের সিদ্ধান্তের কার্যকারিতা চাই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন গাজার বোর্ড অফ পিস। যদিও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে কোনো কথা বলেনি এই বোর্ড। বিগত 2 দশক গাজার শাসন ক্ষমতা পরিচালনা করেছে হামাস। তাদের পদত্যাগের পর উপত্যকার দায়িত্ব নিতে চায় টেকনোক্রেটিক কমিটি। যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ করতে হামাস বদ্ধপরিকর। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিয়েছিল হামাস। হামলা থেকেও বিরত থেকেছে তারা, কিন্তু কথা রাখেনি ইসরায়েল। চুক্তির পরও প্রায় নিয়মিত চালিয়ে যাচ্ছে হামলা, যাতে প্রাণহানির শিকার ১,০০০-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া মানবিক সহায়তা প্রবেশ এবং অসুস্থ কিংবা আহতদের চিকিৎসার জন্য উপত্যকার বাইরে যেতেও বাধা দিয়ে যাচ্ছে আইডিএফ। আমেরিকা ভেবেছিল যুদ্ধ শেষ, ইরান বলছে আসল খেলা এখনই শুরু। একটি জানাজা শুধু একজন নেতার শেষ বিদায় নয়, হাজারো মানুষের ঢল, বিশ্বকে দেখানো এক রাজনৈতিক বার্তা। আর সেই বার্তাই কি আমেরিকা আর ইসরায়েলের সব হিসাব ওলটপালট করে দিল। যে যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে দুর্বল করা, সেই যুদ্ধের পরই কি উল্টো আরো শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে গেল তেহরান। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর অনেকেই ভেবেছিলেন তেহরান বড় ধরনের চাপে পড়বে, কিন্তু যুদ্ধবিরতির পর দৃশ্যপট বলছে অন্য গল্প। তেহরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মানুষের ঢল শুধু শোক নয়, বরং রাষ্ট্রের শক্তি প্রদর্শনের বার্তা। আর বার্তাটা স্পষ্ট, আমরা টিকে আছি, ভাঙিনি। এখান থেকেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক লড়াই। এবার আর শুধু পারমাণবিক কর্মসূচি নয়, বড় ইস্যু হয়ে উঠছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এই রুটে ইরানের ভৌগোলিক অবস্থানই এখন তেহরানের সবচেয়ে বড় শক্তি। যুদ্ধের পর ইরানের বিশ্বাস, পারমাণবিক কর্মসূচির চেয়েও বড় দর কষাকষির অস্ত্র এখন হরমুজ। মধ্যপ্রাচ্য বিশ্লেষক অ্যালেক্স একটি পারস্য প্রবাদ টেনে বলেন, হীরা দিয়ে কি কেউ ললিপপ কেনে? তার ব্যাখ্যায় হরমুজ হচ্ছে সেই হীরা। আর নিষেধাজ্ঞা শিথিল বা জব্দ সম্পদ ফেরত দেওয়া
হলো ললিপপ, অর্থাৎ তেহরানের দৃষ্টিতে কৌশলগত অবস্থান ছেড়ে সাময়িক অর্থনৈতিক সুবিধা নেওয়ার কোনো কারণই নেই। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও হরমুজকে দেশের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার বলে উল্লেখ করেছেন। এদিকে সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইয়ারের মতে ইরান ইচ্ছা করেই আলোচনায় ধীর গতিতে এগোচ্ছে। তার ভাষায়, ইরান আগে যুদ্ধের পরের নতুন বাস্তবতা স্থায়ী করতে চায়, তারপর পারমাণবিক ইস্যু। আর এখানেই উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম। ট্রাম্প দ্রুত একটি সমঝোতা চান, আর ইরান মনে করছে তাড়াহুড়োর প্রয়োজন নেই। এই অবস্থায় 7 দিনের যুদ্ধবিরতির ঘড়ি চললেও চূড়ান্ত আলোচনার গতি নির্ধারণ করছে তেহরান। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের কিছু বিশ্লেষকও আশঙ্কা করছেন, যুদ্ধ থেমে গেলেও হরমুজ এখন শুধু একটি সমুদ্রপথ নয়, এটি পরিণত হয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চাপের একটি হাতিয়ারে। তবে পুরো বিষয়টির আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী কোনো একক দেশের একচ্ছত্র মালিকানাধীন জলপথ নয়, এটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ। তাই বিশ্লেষকদের এই মূল্যায়ন ভবিষ্যৎ কূটনৈতিক বাস্তবতা কি হবে তার নিশ্চয়তা দেয় না। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি সত্যি যুদ্ধের পর সবচেয়ে বড় বিজয় হয়ে থাকে সময়, আর সেই সময় এখন যদি ইরানের হাতেই থাকে, তাহলে সামনে কি যুক্তরাষ্ট্রকে আরো বড় ছাড় দিতে হবে, নাকি নতুন কোনো সংঘাত আবারও বদলে দেবে পুরো মধ্যপ্রাচ্যের হিসাব? উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের আলোচনায়, আর সেই উত্তরই ঠিক করে দিতে পারে বিশ্ব রাজনীতির পরবর্তী মোড়। মৃত্যুর সব গুঞ্জন উড়িয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায় শোকযাত্রায় জনসম্মুখে হাজির হয়েছেন। সোমবার 6 জুলাই রাজধানী তেহরানের রাস্তায় কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরে লাখো শোকাহত মানুষের সঙ্গে তাকে হাঁটতে দেখা যায়। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের কয়েকটি রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যমে খবর ছড়ায় নিজের বাড়ির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় 2005 থেকে 2013 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট থাকা মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। এরপর দীর্ঘ কয়েক মাস তাকে জনসম্মুখে দেখা যায়নি। সরকারের পক্ষ থেকেও তার অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি, ফলে তিনি বেঁচে আছেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়। খামেনির শেষকৃত্যে অংশ নিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি। খামেনির শোকযাত্রায় ইরানের জীবিত অন্য 2 সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিকে দেখা যায়নি। সমালোচকদের দাবি কট্টরপন্থী না হওয়ায় তাদের রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবারও জনসম্মুখে আসেননি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। তবে খামেনি জানাজার নামাজে তার অন্য 3 ছেলে মোস্তফা, মাসুদ ও মেসাইনকে সামনে সারিতে দেখা যায়। ইরানের রাষ্ট্র টেলিভিশনের ফুটেজে তেহরানের কেন্দ্র জুড়ে মানুষের নজিরবিহীন ঢল দেখা গেছে। কর্তৃপক্ষের দাবি, বিদায় জানাজা ও শোকযাত্রায় প্রায় 2 কোটি মানুষ অংশ নিয়েছেন। এবার যুদ্ধবিরতির সুযোগে এক ভয়ঙ্কর চাল চাললো ইরান। যুদ্ধবিরতির মাঝেই নিজেদের সামরিক প্রস্তুতিও আরো জোরদার করার কথা জানালো দেশটির সেনাবাহিনী। শত্রুপক্ষকে এবার আর কোনো সুযোগই দিবে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি নিজেদের সামরিক সক্ষমতাকে এমন উচ্চতায় নিয়ে যাবে ইরান, যেখানে দেশটির বিরুদ্ধে সামান্য হুঙ্কার তোলার সাহসও করবে না কোনো দেশ? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের এক ভয়ঙ্কর যুদ্ধের পর বর্তমানে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলমান রয়েছে। দেশটির প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার কারণে আলোচনাও স্থগিত রয়েছে। তবে এর মাঝেও থেমে নেই দেশটির সামরিক প্রস্তুতি, বরং এই সময়টাকেই সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে শত্রুপক্ষের যে কোনো সীমা লঙ্ঘনের জবাব আরো ভয়াবহভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা আরো শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই খবর। আমির আকরামিনিয়ার ভাষায়, যুদ্ধবিরতি ইরানের জন্য শুধু সংঘাত থামার সময় নয়, বরং সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শুধু প্রস্তুতির কথাই নয়, শত্রুপক্ষের উদ্দেশ্যে নতুন করে কঠোর বার্তাও দিয়েছে ইরান। সেনাবাহিনীর এই মুখপাত্র জানান, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও ইতিমধ্যে হালনাগাদ করা হয়েছে। ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা বা আগ্রাসনের জবাব আগের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি বিধ্বংসী এবং কোনো সূচনামূলক হবে বলে সতর্ক করেন তিনি। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। সারা বিশ্ব দেখেছে যে লক্ষ কোটি মানুষ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের নানা অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল। এই উপস্থিতি ইরানের সামগ্রিকভাবে শক্তি বাড়িয়েছে, তবে হতাশাও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এইরকম বিশাল আয়োজনে মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র, বড় ছেলে, তিনি উপস্থিত ছিলেন না। এতে অনেকে হতাশ হয়েছে। ইরানের মানুষ মনে করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা সেই দেশের নিরাপত্তার প্রতীক, সেই নিরাপত্তার প্রতীক মোস্তফা খামেনি অনুপস্থিত ছিলেন। এতে তাদেরকে হতাশ করেছে এবং একই সঙ্গে গুঞ্জনও বেড়েছে যে কি হলো তা। 28 তারিখে এই হামলায়, 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন, গুরুতর আহত হন মোস্তফা খামেনি। এরপর থেকে আর তাকে প্রকাশ্যে দেখা যায়। তিনি মাঝে মধ্যে তার পক্ষ থেকে যেগুলো বার্তা দেওয়া হয় সেটি পড়ে শোনানো হয়, কিন্তু তিনি নিজে কখনো বলেন না বা উপস্থিত থাকেন না। তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং স্ত্রীর জানাজাতেও অনুপস্থিত ছিলেন। এখানে বলা হচ্ছে, ইরানের কর্মকর্তারা বলছেন যে হুমকি আছে, মোস্তফা খামেনির উপর হুমকি আছে, হত্যার হুমকি আছে। ইসরায়েল এই হুমকি দিয়েছে
সেই কারণে তিনি অনুপস্থিত ছিলেন। তবে জানা যায় মোস্তফা খামেনি 3 ভাই মোস্তফা, মাইসাম, মাসুদ সহ ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। বর্তমান সর্বোচ্চ নেতার এই অনুপস্থিতি জনমনে আলাদাভাবে দাগ কেটেছে। হামলায় তিনি কতটা গুরুতর আহত হয়েছেন তা নিয়ে আবার গুঞ্জন দেখা যাচ্ছে যে আসলে কতটা তিনি আহত। হুমকি আছে, হুমকিটাকে কারণ হিসেবে ইরানের কর্তৃপক্ষ সামনে আনছে যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের তিনি বলেছেন যে খামেনিকে ইসরায়েল হত্যা করেছে কারণ তিনি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা করছিলেন। কাজ আরো বলেন, খুনিকে খুন করা হয়েছে, অন্য কোনো ইরানি নেতা আবার ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে তাদেরকেও একইভাবে প্রতিহত করা হবে। মুস্তফা খামেনির নিশানায় আছে, ইসরায়েলের নিশানায় আছে এবং তিনি বলেছেন যে তাকেও নিশ্চিহ্ন করা হবে। তো সেই যুদ্ধে প্রথম দফার সেই যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি ইসরায়েলের হামলায় ইরানের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক গার্ড, বিপ্লবী গার্ড অর্থাৎ IRGCর শীর্ষ কমান্ডার, গোয়েন্দা এবং সামরিক পরিকল্পনা এবং পরমাণু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত বা গুরুতর আহত হয়েছে। জানাজে অংশ নেওয়া 35 বছর বয়সী ফায়েজা বলছেন যে আমি মনে করি নিরাপত্তার স্বার্থে এখন তাদের জনসমক্ষ আসা উচিত। এখন বলা হচ্ছে যে তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তিনি সেই মুখমণ্ডল নিয়ে কিভাবে আনবেন। তার পায়ে বড় ধরনের আঘাত লেগেছে। স্ত্রী তার সেই পায়ের 2 পায়ের কোন একটা পা অথবা 2টা পা আছে কিনা সেটা নিয়েও গুঞ্জন আছে। স্ত্রী এবং বাবার জানা যায় তার অনুপস্থিতি, শারীরিক জখমের খবর সব মিলায় অনেকে এখন ইরানের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাহলে নিরাপত্তার সর্বোচ্চ যে শক্তি সেই শক্তিটা থাকলো কিনা। যদি এই আহতটা স্থায়ী হয় এবং তিনি যদি কখনো জনসমক্ষে না আসতে পারেন তখন কি হবে, এগুলো নিয়ে ইরানের ভেতরে এখন গুঞ্জন চলছে। তারপরও সবকিছুকে ছাপিয়ে লক্ষ কোটি মানুষের এই অংশগ্রহণ, শেষ বিদায় অনুষ্ঠান 7 দিন ব্যাপী, এটি কিন্তু পশ্চিমা বিশ্বের শক্তির ভিতকে কাঁপিয়ে দিয়েছে। কারণ তারা ইরানকে বিভক্ত করতে পারেনি। ইরানের মানুষ ঐক্যবদ্ধ, এটি তারা দেখছে। দর্শক, চারদিকে লাল আর লাল, যেদিকে দুচোখ যায় শুধু লাল পতাকা। সোমবার শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছিলেন কোটি কোটি মানুষ। কিন্তু ভিড়ের মধ্যেও সবচেয়ে বেশি নজর কেড়েছে হাজার হাজার লাল পতাকা। শুধু ইরান নয়, গোটা বিশ্বের নজর ছিল এই পতাকাগুলোর দিকে। সাধারণত কোনো রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে কালো বা জাতীয় পতাকা বেশি দেখা যায়, কিন্তু ইরানে লাল পতাকার এমন ব্যাপক উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন এই লাল পতাকা? প্রশ্ন উঠেছে, এই লাল পতাকা কি শুধুই শোকের প্রতীক, নাকি এর মাধ্যমে দেশটি বিশ্বকে বিশেষ কোনো রাজনৈতিক ও সামরিক বার্তা দিতে চাইছে? বাস্তব ইরানের রাজনৈতিক সংস্কৃতি, শিয়া ধর্মীয় ইতিহাস এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে লাল পতাকার অর্থ অনেক গভীর। দর্শক, ইরানি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ভিডিওতে দেখা গেছে তেহরানের আজাদি স্কোয়ারে তিল ধারণের জায়গা নেই। গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। টানা কয়েক কিলোমিটার জুড়ে শুধু একই ছবি, কেউ কাঁদছেন, কেউ বুক চাপড়াচ্ছেন, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন নীরবে। কিন্তু প্রায় সবার হাতেই রয়েছে লাল পতাকা। তাতে আরবি ভাষায় লেখা ইয়া লি তারাত আল হুসাইন, বাংলায় যার অর্থ হে হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। শিয়া মুসলিমদের কাছে লাল পতাকা শুধু শোকের চিহ্ন নয়, শহীদকে সম্মান জানানোর প্রথাও। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং প্রতিশোধের প্রতীক হিসেবেও পরিচিত। এই বিশ্বাসের শিকড় লুকিয়ে রয়েছে 7ম শতকের কারবালার যুদ্ধে। সেই যুদ্ধে নিহত হয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন। শিয়া সম্প্রদায়ের কাছে তার মৃত্যু আত্মত্যাগ এবং ন্যায় বিচারের সংগ্রামের প্রতীক। কোনো শহীদ বা গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বের রক্তের বিচার না হওয়া পর্যন্ত লাল পতাকা উঠতে পারে, এমন বিশ্বাস বহু শতাব্দী ধরে চলে আসছে। অর্থাৎ লাল পতাকা শুধু শোক প্রকাশ করে না, এটি প্রতিরোধ, প্রতিশোধ এবং সংগ্রামের প্রতীক। ইতিহাসবিদদের মতে লাল পতাকার অর্থ হলো নির্দোষ মানুষের রক্ত ঝরেছে কিন্তু তার বিচার এখনো হয়নি। তাই এই পতাকা ন্যায় বিচারের দাবি এবং অন্যায়ের প্রতিশোধের বার্তা দেয়। এদিনের শোক মিছিল থেকে প্রতিশোধের শপথ নিয়েছেন অনেকে। খামেনির শেষ যাত্রায় হাজার হাজার লাল পতাকা বহন করা কয়েকটি সম্ভাব্য বার্তা বহন করে। প্রথমত, এটি দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার একটি প্রতীকী প্রচেষ্টা। শোককে শুধু আবেগে সীমাবদ্ধ না রেখে সেটিকে জাতীয় প্রতিরোধের ভাষায় রূপ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এটি দেশের নিরাপত্তা বাহিনী, ইসলামিক বিপ্লবী বাহিনী এবং ইরানপন্থী আঞ্চলিক গোষ্ঠীগুলির প্রতি একটি মনস্তাত্ত্বিক বার্তা। খামেনির আদর্শের লড়াই অব্যাহত থাকবে। তৃতীয়ত, এটি বিদেশি শক্তি, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের প্রতি একটি কূটনৈতিক সংকেত। ইরান বোঝাতে চেয়েছে নেতৃত্বের পরিবর্তন হলেও তাদের নীতিতে মৌলিক পরিবর্তন আসবে না। সাধারণত মহরম মাসের শোক জ্ঞাপনের সময় এই লাল পতাকা দেখা যায়। তবে গত কয়েক বছর ধরে ইরানে যখনই বড় ধরনের সামরিক বা রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন প্রায় কোম শহরের জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উত্তোলন করা হয়। 2020 সালে আমেরিকান হামলা ইরানের শীর্ষ সেনা কমান্ডার কাসেম সুলাইমানি নিহত হওয়ার পরেও লাল পতাকা উত্তোলন করা হয়েছিল। তখনও তা ছিল প্রতিরোধ এবং প্রতিশোধের প্রতীক। আলী খামেনি নিহত হওয়ার পরেও ইরানের জামকারান মসজিদের গম্বুজে লাল রঙের প্রতিশোধের পতাকা উড়িয়েছিল ইরান সরকার। তার কফিনও মোড়া ছিল লাল পতাকায়। শেষ যাত্রায় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ। তেহরানের বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে স্লোগান ওঠে। এমনকি ইমাম হুসেন স্কোয়ারে ট্রাম্পের কুশপুত্তলিকাও ঝুলিয়ে বিক্ষোভ দেখান অনেকে। খামেনির শেষ যাত্রায় হাজার হাজার লাল পতাকা ছিল না শুধুই শোকের প্রতীক, এটি ছিল ধর্মীয় ইতিহাস, জাতীয় পরিচয়, রাজনৈতিক বার্তা এবং কৌশলগত মনস্তত্ত্বের এক শক্তিশালী সমন্বয়। কারবালার স্মৃতি থেকে শুরু করে আধুনিক ভূ রাজনীতির বাস্তবতা, সবকিছুকে এক সুতোয় গেঁথে ইরান বিশ্বকে বোঝাতে
বোঝাতে চেয়েছে তাদের কাছে নেতৃত্বের মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা। তাই খামেনির শেষ যাত্রার লাল পতাকাগুলো শুধু একটি শোকানুষ্ঠানের দৃশ্য নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং ইরানের কৌশলগত অবস্থানের প্রতীক হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে।